Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটা লিখেছেন হচ্ছে T.S Eliot। আর এই দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটার একটা ক্রিটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। সেই টার্মটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এবং ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর যে রিলেশনশিপ এবং এর যে কি কি অ্যাসপেক্টস রয়েছে সেই অ্যাসপেক্টসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গাইজ এই লেকচারটার নোট পেতে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নোটটাকে কালেক্ট করতে পারো, অথবা কল করার মাধ্যমেও নোটটাকে কালেক্ট করতে পারো। আর যাদের ট্রান্সলেটিং পাওয়ার অনেক ভালো আছে, সুন্দর আছে, তারা লেকচারটাকে যদি সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে দাও তাহলেই কিন্তু তোমরা অনেক ভালো মার্কস পাবে। সো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট তোমরা দিতে খুব কার্পণ্য বোধ করছো। এটা একটা দুঃখের ব্যাপার, কারণ তোমরা কেন লাইক দাও না, কেন ডিসলাইক দাও না, কেন হচ্ছে কমেন্টস করো না, এবং কেন তোমরা একটা শেয়ার করছো না। বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে এটাকে ছড়িয়ে দাও, কারণ তুমি উপকৃত হলে তুমি আরো একজনকে উপকার করো, তাহলে সে উপকৃত হবে। কারণ এখানে যে ইনফরমেশনগুলো লেকচারের মাধ্যমে উঠানো হয় সেগুলো অনেক বেশি রিসার্চ করে বা থিসিস করে উঠানো হয়। এটা একজন স্টুডেন্টের পক্ষে এই বিষয়গুলোকে পিক আপ করা এটা অনেকটা কঠিন, যার কারণে তোমরা উপকার করবে অন্যের এইভাবে লেকচারগুলোকে শেয়ার করার মাধ্যমে। তো গাইস, লেটস বিগিন। তো এখানে বিষয় হচ্ছে কি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই বিষয়টা T.S Eliot, he is the first one to use this term dissociation of sensibility in the history of English criticism. Okay, তো T.S Eliot প্রথম ব্যবহার করেছেন যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা, এবং তিনি এটা ব্যবহার করেছেন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই তার ক্রিটিক্যাল এসে, সেটাতে কিন্তু তিনি এটাকে ব্যবহার করেছেন। তো গাইস, T.S Eliot এর লাইফ ডিউরেশন হচ্ছে 1888 টু 1965, এটা হচ্ছে T.S Eliot এর লাইফ ডিউরেশন, এবং তিনি একাধারে হচ্ছে ক্রিটিক পোয়েট। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ক্রিটিক পোয়েট হিসাবে মূলত তিনজন খুব প্রসিদ্ধ ক্রিটিক পোয়েট রয়েছে, সেটা হচ্ছে এস.টি. কোলরিজ, ম্যাথিউ আর্নল্ড অ্যান্ড T.S Eliot। এবং T.S Eliot ম্যাথিউ আর্নল্ডের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তো T.S Eliot এর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এই টেক্সটটা বা এই এসেটা লেখার পিছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা হচ্ছে যে ইংলিশ যখন পোয়েট্রি অ্যান্থোলজিসগুলো কালেক্ট করা হয়, তখন মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে শুধুমাত্র নামে মাত্র রাখা হয়। এদের যে প্রফিটেবল দিকগুলো আছে সেই প্রফিটেবল দিকগুলো কেউই সেভাবে অ্যানালাইসিস করেনি। এবং T.S Eliot যখন তার সমসাময়িক সময়ে যখন প্রফেসর গিয়ারসনের যে অ্যান্থোলজিটা দেখলো, সেখানেও প্রফেসর গিয়ারসন কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে খুব বেশি সিগনিফিকেন্স দেয়নি, স্লাইটলি অ্যাডভান্টেজটা দিয়েছিল, যার কারণে T.S Eliot মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে হিরো বানিয়েছে জিরো থেকে, এটা বলতে পারো তুমি। আর T.S Eliot এর স্পেশাল ট্রেডস যেটা, সেটা হলো ডিসকভার করা। যেমন জন কিটসকে কেউ মূল্যায়ন করতো না, কিন্তু T.S Eliot জন কিটসকে মূল্যায়ন করার মাধ্যমে হিরো বানিয়ে দিয়েছে। যদিও T.S Eliot এর আগে ম্যাথিউ আর্নল্ড জন কিটসকে মূল্যায়ন করেছিল, তারপরে জন কিটস মূলত ওয়ার্ল্ড ওয়াইড এক্সপানশন পেয়েছে, বা ওয়েল নোন যে আইডেন্টিফিকেশন অ্যাজ এ পোয়েট, অ্যাজ এ জিনিয়াস পোয়েট, সেটা কিন্তু T.S Eliot এর মাধ্যমেই পেয়েছেন। তো এখানে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটার ইটিমোলজিক্যাল যে টার্মটা রয়েছে সেটা কি দেখো, এখানে দুইটা ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে ডিসোসিয়েশন আর একটা হচ্ছে সেন্সিবিলিটি। তো ডিসোসিয়েশন বলতে আসলে আমরা কি বুঝি? ডিসোসিয়েশন শব্দের সিনোনিম যেটা, সেটা হচ্ছে সেপারেশন, ডিটাচমেন্ট, অ্যাপার্টনেস, অর্থাৎ বিভক্ত করে ফেলা, ছড়িয়ে দেওয়া। আর সেন্সিবিলিটি শব্দের অর্থ কি? সেন্সিবিলিটি শব্দের অর্থটা হচ্ছে ফিলিংস অ্যান্ড ইমোশনস, ফিলিংস অর ইমোশনস, এটা হচ্ছে সেন্সিবিলিটি। তো এখানে বিষয়টা, প্রক্রিয়াটা কি দাঁড়ালো, যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা শুরু হয়ে গেল এটা ইংরেজি সাহিত্যের একটা সময়ে। আর সেই সময়টাকে মূলত নিও ক্লাসিক্যাল পিরিয়ড ধরা হয়েছে, যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকেই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আবেগ বলে আসলে কবিতায় কিছু থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে যে কবিতায় থাকবে হচ্ছে শুধু চিন্তা চেতনা, লজিক, রিজনস, এই জিনিসগুলো থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এজন্য T.S Eliot এটাকে ডিফাইন করেছেন যেভাবে, সেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি মিনস a separation of sense from the thought,
অর্থাৎ চিন্তা থেকে আবেগটাকে, অনুভূতিটাকে বাদ দেওয়া, এই সেপারেট করা, এটাকেই মূলত ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলা হয়েছে। তো ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি থেকে যে টার্মটা আসে সেটা হচ্ছে যে টিএস এলিয়ট যেটা বোঝাতে চেয়েছেন যে এই শব্দটাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আর এটা তিনি বলেছেন যে মেটাফিজিক্যাল কবিতা কোন কবিরা লিখত বা কোন ধরনের কবিরা লিখেছে এটাকে ডিফাইন করা সম্ভব না। কারণ হচ্ছে মেটাফিজিক্যাল শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড কনক্রিট, অর্থাৎ যেটার বাস্তবিক কোনো ধরনের কোনো কি নেই, আকার আকৃতি নেই, সেটাই হচ্ছে মেটাফিজিক্স। তাহলে মেটাফিজিক্স বলছে লাভ বোঝায়, বিলিভ বোঝায়, গড বোঝায়, এভরিথিং হোয়াট এভার ইউ নেম, যেগুলোর হচ্ছে বাস্তবিক কোনো আকার আকৃতি নেই, সেটাই হচ্ছে মেটাফিজিক্স। তাহলে প্রত্যেক কবিতায় তো ভালোবাসা থাকে, ধর্মীয় বিশ্বাস থাকে, মিস্টিসিজম থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আসলে টি.এস এলিয়ট যেটাকে অ্যালিউট করেছে, অ্যালিউট মিনস হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এই শব্দটাকে আসলে ভুল বোঝা হয়েছে। তার কারণ কবিতাগুলোর মধ্যে মেটাফিজিক্যাল কনসেপ্ট সব সময়ের জন্যই থাকে, তাছাড়া কবিতা আসলে হবে না খো। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে গাইস, যে বিষয়টা আসছে সেটা হলো যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে স্যাক্রিফাইস এই শব্দটার ব্যাখ্যা দাও, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ আছে যে শব্দটার ব্যাখ্যা দিবে অ্যাডজাস্টমেন্ট হিসাবে, অর্থাৎ ছাড় দেওয়াকে বোঝাবে, কোনো কিছুকে ছাড় দিয়ে অ্যাডজাস্ট করে চলা, এটাকে স্যাক্রিফাইস হিসাবে বলা হয়। বাট স্যাক্রিফাইস এরকম না, ইট হ্যাজ এক্সপান্ডিং মিনিং, এর আরো অনেক বিস্তৃত অর্থ আছে, আরো অনেক সম্প্রসারিত অর্থ আছে। কারণ স্যাক্রিফাইস শব্দের অর্থটাই হচ্ছে উৎসর্গ করে দেওয়া, কোনো কিছুকে রিটার্ন পাবো এই জিনিসটাকে থিঙ্ক না করে দিয়ে উৎসর্গ করে দেওয়া, এটাকে স্যাক্রিফাইস বলা হয়ে থাকে। তো টি.এস এলিয়ট এই জন্য বলছে যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, অর্থাৎ সেন্সিবিলিটি এই শব্দটাকে ইভ্যালুয়েট করা হয়নি, বরং এর গভীরে যাওয়া হয়নি। কিভাবে গভীরে যাওয়া হয়নি দেখা যাক। বিষয়টা হচ্ছে কি যে সেন্সিবিলিটি বলতে আসলে টি.এস এলিয়ট যেটা বুঝিয়েছে যে হার্ট অ্যান্ড মাইন্ড একসাথে কাজ করা, মাইন্ড অ্যান্ড হার্ট, হার্ট অ্যান্ড মাইন্ড, অর্থাৎ চিন্তা এবং আবেগ যদি একসাথে কাজ করে তাহলে সেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আর এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিকে বাদ দিয়ে হয়েছিল মূলত কিসের কারণে? নিও ক্লাসিক্যাল পিরিয়ডে ইংলিশ সিভিল ওয়ারের কারণে। আর এই ইংলিশ সিভিল ওয়ারের ডিউরেশন তোমরা জানো 1642 to 1651, এটা হচ্ছে ইংলিশ সিভিল ওয়ারের ডিউরেশন। মাইন্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এই কারণেই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটার আসলে উদ্ভব হয়েছিল বলে টি.এস এলিয়ট স্ট্রংলি লজিক এখানে উপস্থাপন করেছেন। তো গাইস, নেক্সট পয়েন্ট এখানে যেটা আসে সেটা হলো ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এটাকে তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিটাকে চমৎকারভাবে বুঝতে হবে। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এটা দ্বারা টি.এস এলিয়ট বুঝিয়েছে যে চিন্তা এবং আবেগের মিশ্রণ, যেটা মেটাফিজিক্যাল পোয়েটসরা করেছিল। আর এর উপরে ভিত্তি করে কিন্তু টি.এস এলিয়ট মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে মডার্ন পোয়েটসদের সাথেও তুলনা করেছেন। আসলে এই টার্মটা নিয়ে আমরা ডিসকাস করছি, এখান থেকে কাকে কিভাবে মূল্যায়ন করা হলো এই বিষয়টা না, জাস্ট শুধুমাত্র আমি ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির যে হিস্ট্রি বা যে ইভ্যালুয়েশন সে বিষয়টা নিয়ে এখন আজকে এই লেকচারে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর একটা বিষয় বলে রাখি যে পিআরসি ফাউন্ডেশন যে পারপোজটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে আসলে এটা ন্যাশনাল পারপোজ নিয়ে কাজ করছে এবং ইন্টারন্যাশনাল পারপোজ নিয়ে কাজ করছে। তো তোমরা অনেকেই অনেক ভুল বোঝার কারণে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছো। এই কথাগুলো আসলে কষ্টকর সহ্য করাটা। তারপরেও বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, এটা তো থাকবেই, কারণ হেটার তো থাকবেই, এটাই হচ্ছে ব্যাপার। কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত একজন ইউনিক পারসন ছিল যে আসমানে একজন আর জমিনে একজন, তারপরেও তার কিন্তু হেটার ছিল, এবং হেটাররা কিন্তু অনেক কি বলবে, এটা যাই হোক, হেটার থাকবে, ইট ডাজন্ট ম্যাটার। তো রিকোয়েস্ট থাকবে এটাই যে পছন্দ না হলে ডিসলাইক দিবে, আর পছন্দ হলে লাইক দিবে, পছন্দ না হলে এটাকে শেয়ার করবে নেগেটিভলি, আর পছন্দ হলে পজিটিভলি শেয়ার করবে, এটাই হচ্ছে রিকোয়েস্ট। এবং কমেন্টস করবে, কমেন্টসের মাধ্যমে ইন্সপাইরেশন মিলে। যাই হোক, তো এখানে যে বিষয়টা আসছে তাহলে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তাহলে ইউনিফিকেশন বলতে কি বুঝি? ইউনিফিকেশন বলতে এক করা, ওয়াননেস। সেন্সিবিলিটিকে এক করে দিয়েছে, তার মানে থট অ্যান্ড ফিলিংসটাকে কি করা হয়েছে? এক করা হয়েছে। এবং এটা কারা করেছে? মেটাফিজিক্যাল পোয়েটসরা করেছে। এই যে মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে স্কুল অফ পোয়েট্রি যেটা, সেই বিষয়টাকে টি.এস এলিয়ট এখানে কি বলেছে? এটা হচ্ছে মুভমেন্ট,
যেমন পরবর্তীতে বিভিন্ন ধরনের মুভমেন্ট এসেছে সাহিত্যকর্মে। কি ধরনের মুভমেন্ট এসেছে দেখো, মুভমেন্ট এসেছে রোমান্টিক মুভমেন্ট, মুভমেন্ট এসেছে কি মডার্ন মুভমেন্ট এসেছে। তাহলে এইভাবে যে বিভিন্ন ধরনের মুভমেন্ট এসেছে, এই মুভমেন্টই হচ্ছে স্কুল অফ পোয়েট্রি। অর্থাৎ এই স্কুল অফ পোয়েট্রি জন ডান যেটা পায়োনিয়ার যে গঠন করেছিল, এটা টি.এস ইলিয়ট বলছে এটা আসলে একটা মুভমেন্ট। আর আসলে মুভমেন্টটা কিসের বিরুদ্ধে ছিল? এই মুভমেন্টটা ছিল হচ্ছে প্ল্যাটোনিক লাভের বিরুদ্ধে। প্ল্যাটোনিক লাভ বলতে কি, এডমান্ড স্পেন্সার এবং অন্যান্য যারা এলিজাবেথান পোয়েট ছিল বা তার আগে যারা ভালোবাসা নিয়ে কথা বলেছে, তারা প্ল্যাটোনিক লাভের উপরে বেশি ইনভেস্ট করেছে, যে সোল টু সোল কানেকশন থাকবে, যে হাজার মাইল দূরে থেকে প্রিয় তোমার রূপের বর্ণনা করা, এই বিষয়গুলো আর সোল টু সোল কানেকশন, এটাকে তারা ভালোবাসা হিসাবে এবং বিশুদ্ধ ভালোবাসা হিসাবে ইনভেস্ট করেছে। কিন্তু টি.এস ইলিয়টের মতামত হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা এটার এগেনস্টে যে মুভমেন্টটা দেখিয়েছে, সেই মুভমেন্টটাই আসলে স্কুল অফ পোয়েট্রি নামে সেই সময় কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ মেটাফিজিক্যাল পোয়েটরা বলছে যে না, বিষয়টা এরকম না, হাজার মাইল দূর থেকে ভালোবাসা হয় না। দেখো, ভালোবাসার সোল টু সোল কানেকশনের জন্য সান্নিধ্য প্রয়োজন আছে, ঠিক আছে? এই জন্য অ্যান্ড্রু মার্ভেল কি বলছে, যে বেশি সময় নাই, অত ঘুমটা দিও না, কারণ ঘুমটা দিয়ে থাকলে এত এত হাজার বছর তোমার রূপের প্রশংসা করার মতো তো এত সময় নেই, সময় কম, যার কারণে ঘুমটা তুলে ঘ্যানটা নাচতে হবে, তাহলে কিন্তু সেটা ভালোবাসা হবে। এবং জন ডান কিন্তু তার কবিতাগুলো থেকে এটাই বুঝিয়েছে যে লাভ ইজ ইমর্টাল। লাভ ইজ ইমর্টাল কখন হবে? যখন দুইজন পাশাপাশি থেকে একই রকমের ভালোবাসতে পারবে। অর্থাৎ আবেগ এবং চিন্তা চেতনাটা কি থাকবে গাইস, একসাথে ইউনিফাইড থাকবে, তখন কিন্তু এই বিষয়টা, ভালোবাসাটা ইমর্টাল হবে। প্ল্যাটোনিক লাভ থেকে ইমর্টালিটি এই টার্মটা কখনো আসে না। তাহলে মেটাফিজিক্যাল পোয়েটরা আসলে একটু হার্শলি, একটু ডাইরেক্টলি বলেছে যে ঘুমটা তুলে ঘ্যানটা নাচো, ঠিক আছে? যার কারণে অনেকেই এই বিষয়টাকে নেগেটিভলি নিয়েছে। বাট টি.এস ইলিয়ট ইজ দ্য অ্যাডভোকেট অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তার কারণ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই টেক্সটটা লেখার পিছনে তার উদ্দেশ্য হচ্ছে অ্যাডভোকেসি করা, যে মেটাফিজিক্যাল পোয়েটস ওয়ার রাইট, দে আর রাইট, দে উইল রিমেন রাইট, তারা অবশ্যই সঠিক থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এরপরে পরবর্তী টার্ম যেটা, সেটা হচ্ছে কি, যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এই টার্মটার ফলে ডিফারেন্স তৈরি হয়েছে। কিসের ডিফারেন্স তৈরি হয়েছে? ডিফারেন্স বিটুইন রিফ্লেক্টিভ পোয়েট অ্যান্ড ইন্টেলেকচুয়াল পোয়েট। এখানে রিফ্লেক্টিভ পোয়েট বলতে যারা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটাকে ফলো করেছে, তারা হচ্ছে রিফ্লেক্টিভ পোয়েট। আর ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিকে যারা ফলো করেছে, তারা হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট। আর ইন্টেলেকচুয়াল পোয়েট বলতে এখানে মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে বোঝানো হচ্ছে। তো এখানে ডিফারেন্সটা অনেকভাবে করেছে, আমি দু একটা বলছি। আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, কোশ্চেন ওয়াইজ আলোচনা থাকবে, তোমরা নোটগুলো কালেক্ট করবে। যাদের ট্রান্সলেটিং পাওয়ার ভালো আছে, তারা লেকচারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ট্রান্সলেট করে উপস্থাপন করবে, দ্যাটস ইট। এরকম হচ্ছে বিষয়। আমি এটাও কিন্তু বুঝাচ্ছি না যে যারা নোট নেবে তাদের ট্রান্সলেটিং পাওয়ারটা ভালো নেই, ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম না। বাট সহজে কোনো কিছু পাইলে বেশি ভালো, কারণ ট্রান্সলেট করতে অনেক তো সময় লাগবে বা নিজের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে। তো এখানে বিষয়টা কিভাবে তিনি ডিফারেন্সিয়েট করেছে, তো ফার্স্ট অফ অল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে যারা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি অর্থাৎ রিফ্লেক্টিভ পোয়েট, তারা এটা মনে করতো যে আবেগের কোনো দাম নেই। কবিতার ক্ষেত্রে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে স্পেশালি, যে আবেগের আসলে কোনো দাম নেই, চিন্তা চেতনার দাম। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি যারা অনুসরণ করেনি, অর্থাৎ ইন্টেলেকচুয়াল পোয়েট যারা, তারা মনে করেছে যে কবিতার জন্য আবেগ এবং চিন্তা, আর্ট যেটা, সেটা অবশ্যই থাকতে হবে, তাছাড়া গুড পোয়েট্রি কখনো তৈরি হতে পারে না। এটাও টি.এস ইলিয়টের যেটা অ্যাকসেপ্টেন্স, সেটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি শুধুমাত্র গুড পোয়েট্রি প্রডিউস করতে পারে। এটাই হচ্ছে তার অ্যাডভোকেসি এখানে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটাতে। তো এর পরবর্তীতে যে বিষয়টা দেখিয়েছেন, যে যদিও রিফ্লেক্টিভ পোয়েট যারা, এরা আমাদের ফেস্টিডিয়াস কনসেপশনকে অনেক ভালোভাবে স্যাটিসফাইড করেছে, বাট এদের মধ্যে একটা ইমোশনাল ফাইটালিটি, যেটা আবেগের যে ঘনীভূতিকরণ বা বিশুদ্ধিকরণ, এই বিষয়টা সবসময়ের জন্যই অনুপস্থিত রয়ে গিয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটাই, যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি ধারণা করা যায়, তাহলে হয়তো রিফ্লেক্টিভ পোয়েটরা তাদের ভাষার ব্যবহারটা অনেক চমৎকারভাবে করেছে। বাট এখানে টি.এস ইলিয়ট যেটা বলছে, যে তারা কিন্তু মূলত সেন্সের অভাব, তাদের কবিতার মধ্যে আবেগ এবং অনুভূতি, প্যাশন বলতে যেটা বোঝানো হয়, সেই জিনিসটার কিন্তু ব্যাপক পরিমাণে একটা ল্যাকিংস রয়ে গিয়েছে।
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো গাইস, টিএস এলিয়ট এখানে নেক্সট পয়েন্ট যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা ন্যাচারালি ডেভেলপড হয়েছে। কিভাবে ন্যাচারালি ডেভেলপড হয়েছে? যে 1642 থেকে 1651 পর্যন্ত ইংলিশ যে সিভিল ওয়ার চলছিল, যে তীব্রতা চলছিল, এবং পরবর্তীতেও রিস্টোরেশন পিরিয়ডেও যে ইংরেজি ইংলিশ জাতির মধ্যে যে সেপারেশন চলছিল, এটার ফলে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি মানুষের মধ্যে চলে এসেছিল, এবং কবি সাহিত্যিকরা সেই টার্মটাকে রিফ্লেক্ট করার জন্যই টার্ম ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটাকে ব্যবহার করেছেন। আর টিএস এলিয়ট এর জন্য রেফার করেছে যে এই ন্যাচারাল ডেভেলপমেন্টের পিছনে দুইজন জাইগেন্টিক পোয়েটের যে অবদান সেটাকে রেফার করেছে। এক নম্বর হচ্ছে জন ড্রাইডেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জন মিল্টন। এরা দুইজন এতটাই বেশি সুনামধন্য এবং এতটাই বেশি ওয়েল নোন হয়ে গিয়েছিল যে অন্য কবিদেরকে আমরা কখনো সেই সময়তে রিকভার্ট করতে পারি না। এদেরকে বাদ দিলে আর এই অন্য কবিরা আসলে থাকেই না। এবং তিনি টমাস গ্রের কথা বলেছেন, কলিন্সের কথা বলেছেন, এভাবে বিভিন্ন জনের রেফারেন্স দিয়েছেন। রেফারেন্স দেওয়ার মাধ্যমে তিনি এটাকে বুঝিয়েছেন। আসলে কারণ কি, এটা প্রফেসর গিয়ারসন যে অ্যান্থোলজিটা প্রকাশ করেছিল সেই অ্যান্থোলজিতে কিন্তু জন ডান থেকে শুরু করে একেবারে ডব্লিউ.বি. ইয়েটস পর্যন্ত যত কবিতা ছিল সেগুলোকে কালেক্ট করার মাধ্যমে কিন্তু অ্যান্থোলজিটা প্রকাশ করেছিল। আর যার কারণে এখানে অনেক কবি সাহিত্যিক তারা কিন্তু রিফ্লেক্টিভ পোয়েট হিসেবে প্রমাণিত হয়েছে। যেমন টি.এস এলিয়টের মতে, যেমন রবার্ট ব্রাউনিং এবং টেনিসনের কথাও এখানে তিনি বলেছেন যে রবার্ট ব্রাউনিং এবং টেনিসনের মধ্যেও ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি আমরা লক্ষ্য করি। কারণ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কি জন্য, যে তাদের কবিতাতেও আবেগ অনুভূতির যথেষ্ট স্বল্পতা আছে। ভাষাগত দিক থেকে এবং থটের দিক থেকে তারা অনেক পারফেক্ট, তারা অনেক বেশি সুনামধন্য, কিন্তু তাদের মধ্যে সেন্সের অনেক কমতি রয়েছে। এই বিষয়টাকে কিন্তু তিনি বারবার রিফ্লেক্ট করেছেন। তো এইভাবে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা বেসিক্যালি এটা বুঝিয়েছে যে সিভিল ওয়ারের কারণে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, এই আধুনিকীকরণের কারণে মানুষের মধ্যে বা কবিদের মধ্যে ন্যাচারালি ডেভেলপড হয়েছে। বাট এই টার্মটাকে কবিতার একমাত্র পারফেক্ট টার্ম হিসাবে কল্পনা করা, এবং ডক্টর স্যামুয়েল জনসন যে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে যে ডিফেক্টসের মাধ্যমে যে ডিফাইন করেছে, যে দোষ ত্রুটির মাধ্যমে যে সংজ্ঞায়িত করেছে, এই কথাটাকে কিন্তু বেসিক্যালি টি.এস এলিয়ট ডিফেন্ড করছে এবং এটাকে স্বীকার করছে না যে না, এটা স্বীকার করা যাবে না। কারণ এই কথাগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে কি হবে, ইংলিশ লিটারেচার তার একটা প্রপার্টি থেকে বঞ্চিত হবে। আর এই প্রপার্টি থেকে যখন বঞ্চিত হবে তখন ইংরেজি সাহিত্যের আসলে প্রোডাকশন, প্রলিফিক প্রোডাকশন, এটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এইভাবেই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটাকে আরো বোঝানোর জন্য তিনি কি উদাহরণ দিয়েছেন, যেমন রোজের উদাহরণ দিয়েছেন বা গোলাপের বাগানের উদাহরণ দিয়েছেন। এখানে যেমন বলছে যে আমরা গোলাপ দেখলে যেমন সঙ্গে সঙ্গে গোলাপের ফ্রেগ্রেন্সটা আমাদের নাকে চলে আসে, অনুরূপভাবে যে কবিতা পড়লাম, কবিতা পড়ে শুধু আনন্দিত হলাম কিন্তু এখানে আবেগের অনুপস্থিতি থাকবে, প্যাশনের অনুপস্থিতি থাকবে, এই ব্যাপারটা খুব বেশি আমাদেরকে স্যাটিসফাই করতে পারে না আমরা যদি ডিপলি এটাকে অ্যানালাইসিস করে থাকি। বাট আমরা যখন দেখবো যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, তখন দেখবো কি যে গোলাপ দেখার সাথে সাথে গোলাপের গন্ধটাও আমাদের নাকে চলে আসবে, তার খুশবুটাও চলে আসবে। এইভাবেই কিন্তু একটা ডিফারেন্স তৈরি করেছে। মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে এবং রিফ্লেক্টিভ পোয়েটসদেরকে কিভাবে ডিফারেন্স করেছে সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং কিভাবে জনসনকে তিনি রিফিউট করেছেন সেটা নিয়ে আলোচনা থাকবে। অল দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। সো কিপ টাচ উইথ পোয়েট্রি। আর অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং ভিডিওটাকে ছড়িয়ে দিবে সারা বাংলাদেশে, কারণ তোমার মতো যেন সবাই উপকৃত হতে পারে। হ্যাভ এ গুড ডে।